হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা আজকে একটা নতুন সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে ডেভিল মে ক্রাই। এবং ওয়ান্স আপন এ টাইম এটা আমার একটা ফেভারিট ভিডিও গেম ছিল আর কি। এবং ডেভিল মে ক্রাই কিন্তু অনেক জনপ্রিয় একটা ভিডিও গেম, এবং বিশেষ করে ডেভিল মে ক্রাই 3টা আমি খেলেছিলাম, এবং ওইটার কিছু সিন সিনারি আছে। মানে হয় কি, তোমার গেমের মধ্যে মাঝে মাঝে কিছু স্টোরি থাকে ভাই। ডেভিল মে ক্রাই নায়কের যে পার্ট ভাই, ওই সময় দেখে মানে ওই সময়ের পার্ট, তারপর ওই সময়ের যে গ্রাফিক্স গুলো ছিল, যে অ্যাকশন দৃশ্যগুলো ছিল ভাই, ওপি লেভেলের ভাই। মানে 2005 সালে ডেভিল মে ক্রাই 3 যখন রিলিজ পেয়েছিল, ওই নায়কের মনে করো যে স্টাইলিশ গেট আপ, অ্যাকশন, এগুলো দেখে তৎকালীন সময় মানুষ তো ফিদা হয়ে গিয়েছিল। তখন তো আমাদের দেশে কম্পিউটার এরকম। তবে এই গেমটা আমি খেলেছিলাম 2010-এ দেখে আমি খুব অবাক হয়েছিলাম। তো এখানে ছোট্ট একটা ক্লিপ আমি এখানে প্লে করে দিচ্ছি। Please accept it. Invitation, huh? তো যাই হোক, এই ডেভিল মে ক্রাই থেকে মূলত কিন্তু এই ডেভিল মে ক্রাই অ্যানিমে সিরিজ এসেছে, যেটা রিলিজ পেয়েছে এই 2025 সালে এবং যথেষ্ট নাম করেছে। আর আমি আশা করছি তোমরা ডেভিল মে ক্রাই অ্যানিমে সিরিজটা পছন্দ করবে। এবং 2025 সালে ওই ভিডিও গেম থেকে বানানো অ্যানিমেতে কিন্তু 7.4 রেটিং এসেছে। তো বুঝতেই পারছো এটার কিন্তু হিউজ পপুলারিটি পেয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার চলো আমরা মূল ভিডিওতে যাবো। তার আগে যদি কোনো ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও, ডিসক্রিপশনে ক্লিক করে। তোমার কোনো ব্রেক দেখতে হবে না। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি, যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে, এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি। তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো ডেভিল মে ক্রাইর কিন্তু কাহিনী আমেরিকা ভিত্তিক, মানে এটা জাপান ভিত্তিক নয়। তো সিনেমার কাহিনী শুরু হয়, আমাদেরকে আমেরিকা দেখানো হয়। আর এই আমেরিকার চার্চে কিছু ডাকাত চুরি করার জন্য এসেছে, মানে অনেক পুরনো একটা চার্চ মিউজিয়াম। তো তারা করে কি, সেখানকার সকল ক্যামেরা হ্যাক করে সকল গার্ডদের লোকেশন হ্যাক করে নেয়, আর তারপর একটা জায়গায় বোম ব্লাস্ট করে সেখান দিয়ে চার্চের ভেতরে প্রবেশ করে। আর এরপর যখন তাদের সামনে গার্ডসরা আসছিল, তখন তারা করে কি, খুব খারাপ ভাবে গার্ডসদের মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এরপর তারা ভেতরে এসে সকল স্বর্ণ রূপা লুটপাট করতে থাকে। আর তারা যখন লুট করছিল, তখন ওদের সামনে 6 ফুট একটা লম্বা লোক আসে, এবং তার চেহারা ছিল খরগোশের মতো। এবং এরপর যখন সে কথা বলে, ওরা বুঝতে পারে যে এটা 6 ফুট লম্বা কোনো মানুষ না, এটা একটা খরগোশী, মানে সে একটা ডেমন। তো যাই হোক, ওই খরগোশের বুকে একটা নীল রঙের পাথরের লকেট ছিল, এবং সে ওই ডাকাত সবাইকে বলে, মানে যারা মানুষ আর কি, তোমরা অনেক সাহসী, তা না হলে তোমরা মাত্র 1.5 মিলিয়নের জন্য এরকম ডাকাতি করতে সাহস পাও। তো ডাকাতরা তখন বলে, তুমি কিভাবে জানলে 1.5 মিলিয়নের এখানে সম্পদ রয়েছে? খরগোশটি বলে, তোমরা যে চুরি করছো, এই চুরিটা তো আমি তোমাদেরকে করতে বলেছি। ঠিক আছে, তোমরা সোনার উপর পেছনে পড়ে থাকো, কিন্তু এর বাইরেও এখানে অনেক দামি দামি জিনিস রয়েছে, সেগুলো আমি নিচ্ছি। তো এরপর সে করে একটা তরোয়াল বের করে, যেটার নাম হচ্ছে ডেমন নাইফ বার্ডার তরোয়াল। আর এখানে একটা বিষয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ছোটবেলা থেকেই প্রবলেম, আমি তলোয়ার না বলে তরোয়াল বলি। তো তরোয়াল যদি বলি তোমরা অন্যভাবে নিও না। তো যাই হোক, ওই তরোয়াল বের করার পরে সে করে কি, ওখানে থাকা সবার গলা কেটে ফেলে, এবং একের পর এক সবাইকে তো মারছিলই, এবং ওর দিকে যে মেশিন গানের গুলি আসছিল সেগুলো সে ওই তরোয়াল দিয়ে আটকে দিচ্ছিল। আর তখন এখানে চার্জের বাকি গার্ডস এসে তাকে ঘিরে ফেলে। আর তখন ওই খরগোশটি বলে, দেখো আমি নরক থেকে এসেছি, আর এই পৃথিবীকে তো আমি একদম অবশ্যই মাটির সাথে মিশিয়ে দেবো। আর এই কথা বলার সাথে সাথে তার হাতে ট্রিগারের মতো একটা বাটন চলে আসে, আর সেই বাটনে চাপ দেওয়ার পরে সেখানে একটা ব্লাস্ট হয়, আর এই ঘটনায় সব গার্ড মারা যায়। আর অন্যদিকে সেই শহরে একটা মেয়ে তার বাচ্চাদের নিয়ে যাচ্ছিল, আর সেখানে তার সাথে কারো একজনের ধাক্কা লাগে, আর বাচ্চার কাছ থেকে ধ্যান সরে যায়। আর এই কারণে 1 সেকেন্ডের মধ্যে বাচ্চাটি গায়েব হয়ে যায়। তবে দ্বিতীয় সেকেন্ডে বাচ্চাটি ফিরে আসে, এবং এইবার এই বাচ্চাটির মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন দেখা যায়। তো বুঝতে পারছে এটা নর্মাল বাচ্চা নয়। তো যাই হোক, এরপর সেই বাচ্চাটি করে কি, নিজের একটা জায়গায় নিজের খেলনা ফেলে দেয়। আর তারপর সেই মহিলাটি বা মেয়েটি যখন খেলনা আনতে যায়, তখনই সে ওখানে কারো উপস্থিতি টের পায়।
তো সে যখন খেলনা নিয়ে ফেরত আসবে তখন সে রাক্ষসের মতো কোনো কিছুর উপস্থিতি দেখতে পায় এবং ওই রাক্ষসগুলো বা ডেমনগুলো এসে মেয়েটির গলা চেপে ধরে। তো মেয়েটি মারা যাওয়ার আগেও বলতে থাকে তোমরা আমাকে যা ইচ্ছা করো কিন্তু আমার বাচ্চার কোনো ক্ষতি করো না, কিন্তু রাক্ষস ওর কোনো কথা শোনে না। আর তখন মেয়েটির চিৎকার শুনে সেখানে একটা ছেলে আসে আর এই ছেলেটি সবগুলো ডেমনের উপর আক্রমণ করে। এটা কোনো সাধারণ ছেলে নয়লা, এটা হচ্ছে এই সিরিজের প্রধান চরিত্র একজন ডেমন হান্টার যার নাম হচ্ছে ডান্টে। তো যাই হোক, ডান্টে যখন রাক্ষসটির সাথে লড়াই করছিল রাক্ষসটা ডান্টের সাথে পেরে ওঠে না এবং ডান্টে সবগুলো ডেমনকে মেরে ফেলে, কিন্তু মেয়েটি এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তবে তারপরেও ডান্টে যেহেতু তাকে সাহায্য করেছে এজন্য একটু সাহস পেয়ে এবং ধন্যবাদ জানাই। তো তারা দুজনে যখন কথা বলছিল তখনই ডান্টে যখন বাচ্চাটির দিকে তাকায় ওর বাচ্চাটির উপর সন্দেহ হয়। আর এরপর যখন বাচ্চাটিকে দেখতে কাছে আসে তখনই দেখতে পায় বাচ্চাটা একটা ডেমন। ওই বাচ্চাটা করে কি ডান্টের গলায় যে একটা লকেট রয়েছে সেটা চুরি করার চেষ্টা করে। তো এরপর ডান্টে বাচ্চাটিকে যখন মারতে যাবে তখন ওই মেয়েটি করে কি তার ব্যাগ ডান্টের মুখে ছুঁড়ে মারে এবং ওই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডান্টে ওর পিছু করে কিন্তু মেয়েটা সেখান থেকে এতক্ষণে চলে গিয়েছে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় টিভিতে চার্জে হওয়া আক্রমণের কৈফিয়ত চাওয়া হচ্ছে সরকারের কাছে। তো সবাই বলছে কি হয়েছে আমাদের। তো এখানে কিছু রাজনীতিবিদরা বলে এগুলো রাশিয়ানরা করেছে নয়তো চাইনিজরা করেছে যাতে আমাদের ইমেজ নষ্ট হয় এবং আরো অনেক কিছু বলা হয়। তবে রাশিয়ান একটা টিভি চ্যানেল থেকে বলা হয় এইসব রাশিয়া করেনি, এগুলো ডেমন করেছে যারা নরক থেকে এসেছে। আর আমার কথা তোমাদের বিশ্বাস করা উচিত। আমাদের পৃথিবী বড় ধরনের বিপদে রয়েছে, আমরা বিপদে পড়তে চলেছি। তবে কেউ তার কথা বিশ্বাস করে না, সবাই হাসাহাসি করতে থাকে এবং সাধারণ জনতা এটা ভেবে আসে যে এটা কোনো কথা হইলো, ডেমন বলে নরক বলে কিছু আছে। আর এই দিকে আমরা দেখি হোয়াইট হাউসের ভেতরে একটা মিটিং হচ্ছে যেখানে ওই মিটিং এর একজন লোক বলে আমি বিশ্বাস করি এটা ডেমনই করিয়েছে। তবে কেউ তার কথা বিশ্বাস করে না। তবে ভাইস প্রেসিডেন্ট তার এইসব কথা বিশ্বাস করে এবং সে জানায় এই বিষয়ে আমাদের আরো গবেষণা করতে হবে এবং প্রমাণ লাগবে। তো যাই হোক, এরপর লোকটি তার সপক্ষে যুক্তি দিয়ে বলে আমরা চার্চ থেকে যে ডিএনএ পেয়েছি সেটা অবশ্যই মানুষের নয়, এই ডিএনএটা সম্পূর্ণ ভিন্ন এবং তারা অন্য জায়গার কোনো প্রাণী, আর সেটা হতে পারে নরক এবং তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর ডেমনের ব্যাপারটা তো বিশ্বাস করতেই হবে ধর্ম বিশ্বাস করলে, কারণ পৃথিবী আর মানুষের অনেক জন্মের আগেই ডেমন এবং নরকের তৈরি হয়েছে। আর এটা তো আমরা সবাই জানি এবং মানি। আর আমাদের দুই দুনিয়ার মাঝে একটা পোর্টাল রয়েছে যেটা শত শত হাজার হাজার বছর ধরে বন্ধ রয়েছে। তবে কখনো কখনো পোর্টালের মাঝে ডিফেক্ট বা সমস্যা হয়, এই কারণে কিছু কিছু ছোট ছোট ডেমন পৃথিবীতে চলে আসে। আর এরপর ওই লোকটি জানায় যে অলরেডি আমেরিকা ডার্ক কম নামের একটা গোপন প্রতিষ্ঠান চালায় লাইক সিআইএ, যারা এইসব অতি প্রাকৃতিক বিষয় নিয়ে কাজ করে এবং এই প্রতিষ্ঠানটা ভাইস প্রেসিডেন্টের আন্ডারে। আর তখনই একটা লোক কারিকে সিডি নিয়ে আসে আর এই সিডির মধ্যে খরগোশের লড়াইয়ের সিসিটিভি ফুটেজ রয়েছে এবং খরগোশটা লড়াই করতে করতে ওই ভিডিওতে বলছিল আমরা পৃথিবীতে আবারও ফেরত আসবো, নরকের রাক্ষসরা আবারও এই পৃথিবীতে আসবে। আর তোমরা যদি বাঁচতে চাও তোমাদের কাছে একটা রাস্তায় আছে, সেটা হচ্ছে তোমরা সকল ডেমন হান্টারদের জড়ো করো। ডেমন হান্টার একমাত্র তোমাদেরকে বাঁচাতে পারে, তা না হলে পোর্টাল খুলে গেলে সকল রাক্ষস পৃথিবীতে চলে আসবে। তো এই কথা শোনার পরে সবাই তো পাগল হয়ে যায়, ভয় পেয়ে যায়। তারা বলে এত বড় একটা বিপদ আসতে চলেছে, তো এখন সরকারের কি করতে হবে, যেখানে যত ডেমন হান্টার রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আর এরপর এই খবর শোনার পরে আমেরিকান সরকার যত ডেমন হান্টার রয়েছে তাদেরকে ধরে সরকারের কাছে আনার জন্য অর্ডার দেয়। তো তারপর সবাই যার যার মতো বিভিন্ন জায়গা থেকে ডেমন হান্টারদের ধরতে শুরু করে যাতে সেই খরগোশ বা নরক বা ডেমন সম্পর্কে তথ্য বের করতে পারে। তবে এই তরিকাটা অনেক খারাপ, খুবই বাজে তরিকা ভাবে করছে, লাগে যেন ওরা একজন অপরাধী সেই সিস্টেমে। তো তারা কয়েকজনকে ধরে অনেক টর্চার করে জিজ্ঞাসা করে। আর এদিকে আমার ডানটেকে দেখি আমাদের নায়ককে, সে রিল্যাক্সে একটা দোকানে আইসক্রিম খাচ্ছে আর সেখানে দোকানদার মেয়েটি ওর সাথে লাইন মারার চেষ্টা করছে। বুঝতেই পারছো হ্যান্ডসাম ছেলে, তবে গেমের ডানটে আরো বেশি হ্যান্ডসাম, বিশেষ করে ডেভিল মে ক্রাই 3-এরটা। তো যাই হোক, ডানটাকে একদমই পাত্তা দেয় না। তখনই ডানটে তার সিক্স সেন্স দিয়ে বুঝতে পারে যে এই দোকানের সাথে একটা ট্রাকের ধাক্কা লাগবে আর এই কারণে সে কারেন্টের গতিতে গিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়, যে কারণে তার আইসক্রিম নিচে পড়ে যায়। আর তারপর সবাইকে বাঁচানোর পরে অনেক বড় একটা ব্লাস্ট হয় সেখানে। আর ডান্টে যখন বুঝতে পারে সবাই এখানে নিরাপদ তখন সবাইকে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যেতে বলে। আর তারপর ডান্টে যখন নিজে চলে যেতে শুরু করে তখনই তার আপন ভাই চলে আসে। যারা গেম খেলেছে তারা বুঝবে এই আপন ভাইয়ের কাহিনীটা কি। তার সাথে ওর মোটেও ভালো সম্পর্ক নয়, তবে এটা ওর আপন ভাইও নয়, এটা হচ্ছে সেই ছোট বাচ্চাটি যে ডেমনের রূপে রয়েছে, যে এখন ডান্টের ভাইয়ের রূপ নিয়ে এসেছে। তো ডান্টে তো বুঝতে পারে এবং ডেমনের মাথা সোজা গুলি করে। আর এরপর ডেমন করে কি তার আসল রূপে ফিরে এসে ডান্টের হাত থেকে বাঁচার জন্য একটা টানেল দিয়ে সোজা আন্ডারগ্রাউন্ডে চলে আসে। ডান্টেও মাটিতে গর্ত করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আর এই দিকে আমরা দেখি সরকার যেসব ডেমন হান্টারদের ধরছে তাদের থেকে সেই খরগোশের ব্যাপারে তো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, তবে তারা তো আর খরগোশের ব্যাপারে যায় না। তবে তাদের মধ্যে থেকে একজন লোক একটা ব্যক্তির ব্যাপারে জানায় আর ওই ব্যক্তির নাম হচ্ছে ভিরো এবং তাদের ভাষ্যমতে তার কাছে অনেক তথ্য থাকতে পারে আর কি। মানে বুঝতে পারছো কবিরাজ ভূত বিষয়ক তো আর পুলিশরা বিশ্বাস করে না, তো এই জন্য কবিরাজ ধরবে ওরা আর কি। তো যাই এই কথা শোনার পরে সরকারের লোকেরা করে কি ভিরোর কাছে যায়। তো ভিরো তো সরকারের অফিসার থেকে পালাতে শুরু করে, মানে ও টুকটাক আর কি চোরাচালানি করে, তো এই জন্য আর কি চোরের মন পুলিশ। তো ভিরো পালিয়ে মনে করে যে সরকারের হাত থেকে বা অফিসারের হাত থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এরপর একটা মেয়ের বোকামির জন্য মানে দরজা খুলে আর ও নিচে পড়ে যায়, ধরা পড়ে যায়। তো ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় আর তাকে তখন সেই খরগোশের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, ডেমনের ব্যাপারে। আর সে বলে সেই খরগোশ তার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিল কয়েকটা ডেমনের জন্য, আর সে তাকে টাকাও দিচ্ছিল এবং বলেছিল
ডানটেকে মেরে ফেলো। তো এখানে আমরা পুরো বিষয়টা জানতে পারি। ওই খরগোশটা যে মানে ভিডিওতে বলেছে যে তোমরা যে কোনো মূল্যে ডানটেকে মেরে ফেলো, ডেমন হান্টার করো বা যাই এক জায়গায় আনো, ডানটেকে মারো। সরকারকে এটা বলেছে, আমেরিকান সরকারকে। আমি আসলে এই জায়গাটা মনে হয় বুঝি নাই, এখানে অল্টারনেটিভ আরেকটা কিছু হতে পারে, মানে এরকমও হতে পারে যে খরগোশ হয়তো বোঝাচ্ছে সরকারকে যে ডানটেকে ও টাকা দিয়ে সব কাজ করায়, মানে দুইটার একটা হবে আর কি। তো এখানে ডান্টের নাম শুনে সবাই তো অবাক হয়ে যায়। আবার এদিকে ডান্টের যখন খোঁজ করা হয় জানা যায় যে ডান্টে তো অলরেডি 5টা চাকরি ছেড়ে দিয়েছে, কারণ সেগুলো করতে তার ভালো লাগেনি, সে বোর হয়ে গিয়েছিল। আর এরপর আমাদের ডান্টের লড়াই দৃশ্য দেখানো হয়, সে ডেমনের সাথে লড়াই করছিল আর ডেমন তার উপর আক্রমণ করতে করতে বলে তোমার কাছে যে পাথরটা রয়েছে সেটা আমাকে দিয়ে দাও। ডান্টে বলে তোর বাপের সম্পত্তি এত সহজ তোর আমি দিয়ে দিব, চাইলে রয়ে গেল মামাবরির আবদার। তো এরপর সে করে ডেমন ডান্টের কাছ থেকে জোর করে পাথরটা নিয়ে নেয়। তবে ডান্টে অনেক শক্তিশালী, যে কারণে ডেমন করে কি পাথরটিকে খুব বেশিক্ষণ রাখতে পারে না। ডান্টে অনেক জোরে একটা ডেমনকে পেটে ঘুষি মারে, যে কারণে ডেমনটি দূরে গিয়ে পড়ে। আর তারপর ডান্টে তার নিজের পাথর নিয়ে নেয়। তো ডান্টে যখন ডেমনটাকে শেষ করতেই যাবে তখনই ওই ডেমনটা বাদরের রূপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে ভিরো বলে ডেমনের কাছে এত শক্তি তো আসলে নেই যে ওরা পৃথিবীতে আসতে পারবে, তারা মূলত জাদুর সাহায্যে কোনো মানুষকে বশ করে বা পজেস্ট করে তারপর ডেমন করে দেয়। হয়তো খরগোশটি ওদের মধ্যে একজন হবে। তবে এখানে ভাইস প্রেসিডেন্ট ভিরোর এই কথাটা বিশ্বাস করে না। বাট ভিরো যখন জানতে পারে অফিসাররা খরগোশকে ধরার জন্য বেরিয়ে পড়েছে, তখন ভিরো বলে এটা অনেক ভুল কাজ হয়েছে, কারণ ওই খরগোশের সামনে কেউ টিকতে পারবে না। এবং সত্যি সত্যি তাই হয়, সকল অফিসাররা মরে যায়, মানে ওই যে গোপন যে সংস্থা রয়েছে সেটা শুধু মাত্র একজন বেঁচে রয়েছে। এবং যে লোকটা বেঁচে ছিল ও কোমায় রয়েছে, ও ফাইনালি জেগে ওঠে। আর তারপর ভাইস প্রেসিডেন্ট করে কি সেই বার্ডার নাইফের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটার ব্যাপারে ওই খরগোশ কথা বলেছিল। তো ভিরো জানা এটা একটা ডেমন নাইফ। অ্যাকচুয়ালি একজন ডেমন নাইট ছিলেন বা তোমার সেনাপতি ছিলেন, যিনি মানুষদের বাঁচানোর জন্য ডেমনদের ধোকা দিয়েছিলেন এবং মানুষের পক্ষ নিয়েছিলেন। আর এই কারণে অনেক বড় যুদ্ধ চালু হয়। আর মানুষদের বাঁচানোর জন্য সে তার কাছে যে তরলটা ছিল, যার মাধ্যমে দুই পৃথিবী জুড়ে ছিল, সেই তরলের পাথরটিকে 2 টুকরা করে দেন। তো এই তরলটা অনেকটা তালার মতো এবং ওই পাথরটা অনেকটা চাবির মতো। তো এই কথা শোনার পরে সবাই যখন ওই তরলটা দেখে তার মধ্যে সত্যিই পাথর রাখার জায়গা দেখতে পায়। তো এর মানে হচ্ছে এই পাথরটাই হচ্ছে চাবি আর তরলটা হলো তালা। তো ওই পাথরটা তরলের মধ্যে লাগলেই নরক আর পৃথিবীর রাস্তা খুলে যাবে। আর এমনটা হলে কি হবে, সকল ডেমনরা পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসবে। আর একবার যদি তারা এখানে আসতে পারে, এই পৃথিবী ধ্বংস করতে তাদের খুব একটা সময় লাগবে না। আর পৃথিবীর মানুষের কাছে এত শক্তি নেই যে ডেমনদের আটকাতে পারবে, কারণ তারা মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী। তো যাই হোক, ভাইস প্রেসিডেন্ট বলে এরকম কিছু হবে না, টেনশন করো না, কারণ আমাদের ডার্ক কম বাহিনী রয়েছে, মনে করো সিআই এর মতো বাহিনী রয়েছে। তো যাই হোক, যে অফিসার বেঁচে ছিল সে বলে আমি হয়তো জানি 2টা পাথর কোথায় রয়েছে, একটা পাথর খরগোশের কাছে আর একটা পাথর কোন একটা ডেমন হান্টারের কাছে রয়েছে। তবে আমরা চেষ্টা করলে 2টো পাথরই আনতে পারি। তো ডেমন হান্টারের কথা শুনেই ভাইস প্রেসিডেন্ট খোঁজ লাগায় ওই পাথরটা কার কাছে থাকতে পারে এবং জানতে পারে যে ডান্টের কাছে রয়েছে। এবং ডান্টে আবার যেহেতু ভিরোর বন্ধু, তো ভাইস প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় ভিরোর মাধ্যমে ডান্টের কাছ থেকে পাথরটা আনবে। আর তারপর আমাদের ডান্টেকে দেখানো হয় যে ভিডিও গেম খেলছিল। তো সে এখানে অনেক কঠিন নাচ নাচে, মানে মেলাতে হবে। তবে এত ভালো নাচ করার পরও সে খেলায় হেরে যায়, যে কারণে তার প্রচন্ড রাগ হয় যে এত ভালো নাচের কারণে আমি হেরে গেলাম, আমার চেয়ে তো তাহলে টিকটকারই ভালো নাচে। আর এইদিকে আমরা দেখি ডার্ক কমের হেডকোয়ার্টার দেখানো হয়। মনে করো ওই যে ডেভিল গ্রুপের মানে ডেভিল মারবে যারা বা মনস্টার মারবে যারা, তাদের যে বাহিনী, সেই গ্রুপের মনে করো যে হেডকোয়ার্টার দেখানো হয়। আর এখানে অনেক সৈন্যকে ডাকা হয়েছে যাতে তারা সময় মিলে ডানটেকে ধরতে পারে। তবে এখানে এই অফিসারদের দেখে ভাইস প্রেসিডেন্টের আশেপাশের লোকরা ভাবে যে তারা হয়তো ডানটেকে ধরতে পারবে না, কিন্তু ভাইস প্রেসিডেন্ট সবাইকে বলে আপনাদের ডানটেকে হারাতে হলে পুরো শক্তিতে কাজ করতে হবে একসাথে, তা না হলে ডানটে আপনাদের জন্য বিপদ হতে পারে। আর ডানটেকে হারিয়ে সেই লকেটটা আমাদের কাছে আনতে হবে যাতে আমরা একটা জরুরি কাজ করতে পারি। তবে এখানে কেউ ডানটেকে এতটা সিরিয়াস নিচ্ছিল না, যে একজন মাত্র মানুষ সবাই মজা নিচ্ছিল। বাট তখন ওখানে বড়সড় একটা লোক বলে আমি ডান্টের সাথে একটা মিশনে গিয়েছিলাম, আমি ওর যে স্পিড আর স্কিল দেখেছি, ইভেন আমি এখনো জীবিত রয়েছি শুধুমাত্র ডান্টের জন্য, তো আমি এই মিশনে থাকতে পারবো না। তো এটা বলে সে চলে যেতে থাকে। বাট তখন ভাইস প্রেসিডেন্ট বলে যে ডান্টেকে ধরে আনবে তাকে আমরা $5 লাখ পুরস্কার দেবো। বুঝতেই পারছো, প্রায় 5.5 কোটি টাকা। তো এই কথা শুনে লোকটি তখন আবার এখানে চলে আসে। আর এখানে এই লোকদের কাজ হলো ডানটেকে ধরে কিছুক্ষণ আটকে রেখে সময় নষ্ট করবে। আর তারপর স্পেশাল অফিসাররা আসলে তারা ডানটেকে ধরে নিয়ে যাবে। তবে তারা বলে যে স্পেশাল অফিসারদের প্রয়োজন নেই, আমরা একাই করতে পারবো, অফিসারদের মা বোন নিয়ে ব্যস্ত থাকতে দিন, নয়তো মোজ ফুর্তি করতে বলুন, মানে একটু খারাপ ভাবেই বলে আর কি। তো এই কথা বলে ওরা চলে যায়। আর তারপর ওই অফিসারদের লিডার বলে আমরা তো এখানে মা বোনদের নিয়ে ব্যস্ত থাকি, এসে নিয়ে আমরা এসেছি ডেমন মারতে। আর তারপর সে বুলেটের মতো একটা জিনিস বের করে এবং বলে এটা একটা গ্রেনেডের মতো কাজ করে। তবে তখনই সেখানে থাকা একটা লোকের হাত পা দেখে ও বুঝতে পারে যে এটা মনে হয় মানুষ নয়, এটা একটা ডেমন। আর তারপর সে ওই লোকটার পোশাক ছিঁড়ে ফেলে। আর তখন প্রমাণ হয়ে যায় যে এটা কোনো মানুষ না, এটা একটা ডেমন। এবং সে তার আসল রূপে ফেরত আসে ডেমনটা ধরা পড়ার পরে এবং ভাইস প্রেসিডেন্টের উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট একটু নিজের জায়গা থেকে সরে না, উল্টো ভাইস প্রেসিডেন্টের যে অফিসাররা রয়েছে, মানে ওই যে ওর যে স্পেশাল বাহিনীর অফিসার, তারা ডেমনকে ধরে দূরে ফেলে দেয় এবং ডেমনের মাথায় হেডশট করে গুলি করে একবারে হারিয়ে দেয়। তো যাই হোক, ভাইস প্রেসিডেন্ট জানায় আমি আমার অফিসারদের উপর পুরো বিশ্বাস করি, আর এই কারণেই আমি আমার জায়গা থেকে সরিনি, কারণ আমি আমার বাহিনীর ডার্ক কর্মকে বিশ্বাস করি। তো যাই হোক, তখন খরগোশের হাত থেকে যে অফিসারটি বেঁচে গিয়েছে
ছিল সে ব্যক্তিটা সেখানে আসে আর ভাইস প্রেসিডেন্ট তখন তাকে বলে তোমাকে আমি এই স্পেশাল অফিসারের দলে নিয়োগ দিয়েছি যাতে তুমিও ডান্টেকে ধরতে সাহায্য করতে পারো। তো এরপর ভিরোকে ডাকা হয় ডান্টের বন্ধু আর ভিরো আসতে সবাই মিলে ডান্টের জায়গায় যায়। তবে সবার আগে ভেতরে ভিরোকে পাঠানো হয় যাতে জানা যায় ডান্টে ভেতরে আছে কি নেই। তো ভিরো যখন ভেতরে আসে তখন আশেপাশে ডান্টেকে খুঁজতে থাকে, বাট তখনই হঠাৎ করে ডান্টের সামনে চলে আসে। ভিরো ভয় পেয়ে যায় এবং ডান্টে এসে ভিরোকে বলে আরে মিয়া তুমি আমাকে লাস্ট যে মিশনটা আমাকে দিয়েছিলে তার সামনে তো একটা বাচ্চা চলে এসেছিল, বাচ্চা ডেমন, সে আমার ভাইয়ের রূপ নিয়ে এসেছিল, সে আমাকে মারারও চেষ্টা করেছিল আর এই পাথর নেওয়ার চেষ্টা করেছিল, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? ভিরো তখন বলে আসলে সত্যি বলতে খরগোশের কাছ থেকে যদি টাকা নিয়ে থাকি সেটা আমি নিয়েছি, খরগোশ আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। তো ওদের দুজনের কথা কিন্তু বাইরে থেকে অফিসাররা শুনছিল, কেননা ভেতরে ভিরোর কাছে ট্রান্সমিটার লাগানো ছিল। কিন্তু এখানে ডান্টেও তো অনেক ধাওর, ও বুঝতে পারে যে ডান্টে এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এবং বাইরে হয়তো আর অনেক লোক রয়েছে। আর ডান্টেও তো খুব চালাক, ও ভাবসাব দেখে বুঝতে পারে যে আমাকে কেউ ধরতে এসেছে, ভিরোর মাধ্যমে কেউ ধরতে এসেছে আর ভিরো বিপদে পড়েছে। তো ভিরো আবার ডান্টেকে নিজের ছেলের মতো ভালোবাসে, সে ডান্টের জন্য নিজের জীবন দিতে না পারলেও ঝুঁকি নিতে পারে। তো ভিরো ওখানে কৌশলে ডান্টেকে বলে তুমি এই পাথরটা অফিসারদের দিয়ে দাও, তাহলে তোমার জীবনটা বেঁচে যাবে, এখানে তোমার লড়াই করতে হবে না। বাট ডান্টে বলে অসম্ভব, এটা তো আমি দিব না, এটা আমার মায়ের শেষ স্মৃতি, এটা ছাড়া আমার মায়ের দেওয়ার কোনো স্মৃতি আমার কাছে নেই, এই পাথরটা আমি কোনোভাবেই দিব না। তো আসুক স্পেশাল অফিসার আসুক, দেখে নেব। আর তখনই কিছু স্পেশাল অফিসারের আগের যে বাহিনী মানে ভাড়াটে বাহিনী তারা চলে আসে, কিন্তু ভেতরে তখন ডান্টে পাটের সাথে বসেছিল, সকল অফিসার ওরাকে ঘিরে ফেলে। বাট ওরা যখন ভালো করে খেয়াল করে বুঝতে পারে যে এটা তো ডান্টে নয়, এটা ভিরো। ডান্টে তো পুল টেবিলে বসে রয়েছে এবং সেই বলগুলো দিয়ে ওই লোকগুলোর উপর আক্রমণ শুরু করে। আর স্পেশাল অফিসাররা তখনও গাড়ির মধ্যে ছিল, মানে এরপরে ওরা অ্যাটাক করবে। আর এর ভেতরে যে ভাড়াটে লোকগুলো ছিল ওগুলো তো ডান্টের উপর গুলি করতে শুরু করে। তবে ডান্টের স্পিড ছিল ভাই বিজলির মতো, সিরিয়াসলি সে বিজলির স্পিডে সবার কাছ থেকে বেঁচে যায়। আর এই বিজলির স্পিড সে কই থেকে পেয়েছে একটু পরে জানতে পারবে। এবং ডান্টে ওদের চারপাশে দাঁড়িয়ে বলে মারো মারো, আরো গুলি করো, আরো ফাস্ট। তো সবার স্পিড দেখে অবাক হয়ে যায় এবং ডান্টে এই সুযোগে ভিরোকেও বাঁচিয়ে নেয়। আর তারপর ডান্টে কোনো কষ্ট ছাড়াই মনে করে ইজিলি সবাইকে ন্যাংটা কেলানি দিতে শুরু করে। তো যাই হোক ডান্টে এরপর করে কি ওদের লিডারের যে হাত সেটা মুখ দেয়ালে লাগিয়ে জোরে মারে আর তারপর ওকে সেখানে ছেড়ে দেয়। আর তারপর ভিরো বলে এখন আরেক টিম আসবে। তো ডান্টে বলে ঠিক আছে তাহলে আমি গেমটা অন করি, গেম খেলতে খেলতে ওর জন্য অপেক্ষা করি। নর্মালি অপেক্ষা করা তো বোরিং একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো এরপর যখন সরকারি ওই কম নাকি কি যে সরকারি বাহিনী যখন আসে তখন ডান্টে করে কি একটা লোহার রড ছুঁড়ে মারে, যে কোনো সবাই নিচে পড়ে যায়। তবে দেয়াল ভেঙে যারা এসেছে তারা ডান্টের সাথে লড়াই করতে থাকে আর তাদের গুলি সে তাদের মুখের ভেতরে দিয়ে দেয় এবং এরপর একটা লোক করে কি ঢুকিয়ে ডান্টের শরীরের ভেতরে গুলি করে, মানে একবারে এফোর ওপর করে দেয়। তো আমরা মনে করেছি ডান্টের শেষ, কিন্তু ডান্টে তো ভাই ও নিজে তো মনে হয় মানুষ না ভাই, ও নিজে নিজে হিল হয়ে যায়। তো এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর ডান্টে ওই লোকটিকে তখন মেরে ফেলে। আবার এই দিকে গাড়িতে আরেক দল অফিসার বসে রয়েছে, তো তারা চোখের সামনে সকল ঘটনা দেখতে পাচ্ছে। তো তারা এখানে ভাবছে যে কখন তারা অ্যাটাক করবে। আর এখানে একটা ডক্টরও ছিল বা বিজ্ঞানী যে ওই পাথরের উপর রিসার্চ করতে এসেছে। তো তারা যখন দেখতে পায় যে ডান্টের ক্ষত নিজে থেকে ঠিক হয়ে যায় তখন ওরা বুঝতে পারে যে ডান্টেও কোনো মানুষ নাই, সে নিজেও একটা ডেমন এবং ডেমন তত্ত্ব একটা সত্য তত্ত্ব। তো যাই হোক এই বিজ্ঞানীরা নিজেরাও কিন্তু জানতো না স্পার্টা টরলের ব্যাপারে অত বিস্তারিত। তবে ডক্টর তখন পুরনো চার্জের বা বাইবেল ঘেটে জানায় ডেমন নাইফ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ডেমন লর্ডের এবং ডেমন লর্ড অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই ডেমন স্পার্টা তারই নাইফ ছিল আর ডেমন লর্ডের একটা বডিগার্ড ছিল। তো ডেমন লর্ড যখন এই পৃথিবীতে কবজা নিতে চায়, সে পুরো পৃথিবীর মানুষকে যখন গোলাম বানাতে চায় তখন ওই ডেমন লর্ডের যে তোমার বডিগার্ড ছিল সে মানুষের পক্ষে আসে এবং ওই তরলটা চুরি করে ডেমনদের বিপক্ষে চলে যায়, মানে মানুষদের পক্ষ নেয় এবং নিজের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। কিন্তু সে যখন দেখতে পায় যে আমি একা যুদ্ধ করে ওদের সাথে পারবো না বা কিভাবে লড়াই করব এবং হেরে গেলে তো পৃথিবীর মানুষ শেষ, তখন সে করে কি পৃথিবীতে আসার ওই পোর্টালটাই বন্ধ করে দেয়, মানে পৃথিবীতে ঢুকে তারপর ওই তরলটাই নষ্ট করে দেয়, পৃথিবীতে ঢোকার পোর্টালটাই বন্ধ করে দেয় যাতে আর পৃথিবীতে ডেমন না আসতে পারে। এবং সে বর্তমানে এখনো হয়তো পৃথিবীতেই বসবাস করছে, আই মিন ওই ডেমন লর্ডের সেই বডিগার্ড। আর এদিকে আমরা দেখতে পাই ডান্টে তো মনে করো সবাইকে কুত্তা কালানি খেলাচ্ছে একাই 100, আর সবাইকে মারার পরে অ্যাট লাস্ট সেই ব্যক্তিটা আসে যার প্রাণ একবার ডান্টে বাঁচিয়েছিল। তো ও এখানে ডান্টেকে অফার দেয় যে তুমিও তো টাকার জন্য কাজ করো, তুমি তোমার স্টোনটা দিয়ে দাও, 5 কোটি টাকা পাবো, দুজনে ভাগ করে নিবনি। বাট এই প্রস্তাবে ডান্টে রাজি হয় না এবং বলে অসম্ভব, এটা তো আমি কখনোই করবো না, টাকার জন্য আমি আমার লকেট বিক্রি করবো না। আর এই কথা শুনে ওই লোকটা তো প্রচন্ড রেগে যায় এবং ডান্টের উপর মনে করো ঘুষি লাগাতে যায়, কিন্তু ডান্টে ওখান থেকে না সরেই ওই লোকটাকে পাঞ্চ করে এবং পিছে গিয়ে দেয়ালের মধ্যে ঢুকে পড়ে। আর এরপর আমাদের সেই লোকটাকে দেখানো হয় যে আর কি একমাত্র জীবিত পার্সন ছিল, ও নিজের ফ্যামিলির ছবি দেখছিল এবং ও খুব ভয়ে ছিল এই মিশন নিয়ে এবং বলছে খালি পেটের দায়ী চাকরিটা করছি, নাইলে পুলিশের চাকরি জীবনেও করতাম না। আর তারপর ওই গ্রুপের যে একটা লিডার যে একটা মেয়ে সে করে কি নিজে বের হয় মিশনে যোগ দেওয়ার জন্য এবং ডান্টেকে হারানোর জন্য। আর তারপর সে ঘরের ভেতরে ঢুকে যায় এবং সে এমন একটা সিস্টেম করে যে ডান্টের সাইড দিয়ে যায় কিন্তু ডান্টের সাথে ফাইট করে না। তো ডান্টে অবাক হয়ে যায় ঘটনা কি হলো এটা। আর তারপরে পিস্তল দিয়ে করে কি ডান্টের সামনে থেকে পিস্তল
পিস্তল দিয়ে হামলা করে। তো ওই গুলি থেকে কিন্তু ডান্টে বেঁচে যায়। আর এখানে আমরা জানতে পারি ওই অফিসারের যে লিডার তার লক্ষ্য ডান্টের দেহই ছিল না, ছিল হচ্ছে ওই লকেটটা। ওই লকেটটার উপর গুলি করে এবং লকেটটা দূরে যেতে লাগে। আর তারপর অফিসার করে কি ওই লকেটটা নিয়ে পালাতে থাকে, মানে ওই লকেটটা নিয়ে করে কি তোমার ওই স্মোক গ্রেনেড মারে আর ওখান থেকে দ্রুত পালাতে শুরু করে। কিন্তু এই ঘটনায় ডান্টে মারাত্মক রেগে যায়, কারণ ওর মায়ের স্মৃতি নিয়ে গিয়েছে সরকার বা কেউ। তো পুরো রেগে পাগল হয়ে যায় এবং পিস্তল উঠিয়ে সিদ্ধান্ত নেয় ওদের হেডকোয়ার্টারে উড়িয়ে দেবে। আর এরকম একটা সাসপেন্সের সাথে প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কেমন লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে, আমি এটা কন্টিনিউ করবো অবশ্যই। আর সবগুলো এপিসোড আমরা টোটাল 4টা ভিডিওতে কমপ্লিট করবো আশা করছি। এবং ডেভিল মে ক্রাই ফার্স্ট এপিসোড হিসেবে যথেষ্ট আমাকে ঢোকাতে পেরেছে সিরিজের মধ্যে। তবে আমি নিশ্চিত না আমি কতখানি বোঝাতে পেরেছি, কারণ আমি নিজেই খুব ভালো মতো যে বুঝেছি ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো। আর যেখানে আমি ভুল বলেছি সেটা কমেন্টে তোমরা ঠিক করে দিও, যাতে যে অডিয়েন্স আছে তারা ওখান থেকে বুঝতে পারে আর কি। আর এটার দ্বিতীয় পর্ব কয়েকদিন পরে আসতে পারে, বা ফাহাদকে দিয়েও আমি আনতে পারি, কারণ আমি ভ্যাকেশনে রয়েছি। সারা দিন রাত বাড়ির মধ্যে থাকি ভাই, কত ভালো লাগে। মানে আমার জীবনটা হচ্ছে কি, সারাদিন কাজ করি, সন্ধ্যায় জিমে যাই, রাত্রে এসে ঘুমাই। আমার পুরো লাইফটা চলে হচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যে। টোটাল 1.5 কিলোমিটারের মধ্যে আমি বসবাস করি। টানা 7 দিন এরকম যাই যে আমি 1.5 কিলোমিটারের বাইরে বেরোই না। 1.5 থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার আমার রেঞ্জ। তো আমি একটু কক্সবাজার আছি ভাই, আমাকে 2-1 দিন একটু রিল্যাক্স করতে দাও, একটু আমি মেরিন ড্রাইভে একটু ঘুরি, তারপর এসে একবারে ল্যাটাপ্যাটা করে কাম করবো। তো পরের পর্ব যদি ফাদের ভয়েসে আসে, খিস খেয়ে যেও না, আমি আবার ফেরত আসবো। মরি না, এখনো বাচ্চা আছি। Sorry, not open for business yet. I haven't even picked a name for this joint, and I'm already getting calls. You a customer too? Well, if you want to use the bathroom, help yourself. The toilet's in the back. Is your name Dante, son of Sparta? Where did you hear that? From your brother. He sent this invitation for you. Please accept it. Invitation, huh? This party's getting crazy. Let's rock. Don't bet on it.